প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব দিল্লি কেন ঢাকার অনুরোধ রাখলো না। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স, ক্ষুব্ধ ঢাকা। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ রাশেদ হায়দার। হায়দার ভাইকে স্বাগত জানাই। এরপরেই শুরু করছি। দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত সাধারণত করি না। রাশেদ হায়দার ভাই, গতকাল দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন। বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে ভারত সরকার তাকে এ প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। ফলে ঢাকা তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। প্রশ্ন হলো, দিল্লি কেন ঢাকার অনুরোধ রাখলো না? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে শুনছেন। যদিও আমার ভাই প্রথমে আমার নামটা উচ্চারণ করার আগে আমাদের সকলের জিন্দা পীর ফরিদ ভাইয়ের কথাটা এনেছেন, তো উনি আজকে আমাদের সাথে নেই, তো ওনার জায়গাটা আমি তো নিতে পারবো না। তবে চেষ্টা করি যে ওনার সমকক্ষ হওয়ার তো দুঃসাহস করি না, কাছাকাছি অন্তত যেতে। তারপর আপনাদের ভালোবাসা আছে, এই জন্যই যেতে পারি। মানে আপনারা জটিল প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ এবং ভারত সরকার কেন দিলেন। প্রশ্নটা এটা আসলে একটা জটিল প্রশ্ন। চেষ্টা করবো আপনাদেরকে মনোপুত করার মতন যদি কিছু বলা যায়। মূল ব্যাপার হচ্ছে, দেখ, গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, গণমাধ্যম মুক্ত। গণমাধ্যম মানে যেমন একটা দেশের 4-5টা স্তম্ভ আছে, তার মধ্যে একটা হচ্ছে গণমাধ্যম। শিক্ষক যেমন বলা হয় জাতির মেরুদণ্ড, শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষিত করে একটা জাতি গঠনে সাহায্য করে, তাই শিক্ষক জাতির মেরুদণ্ড। আর মুক্ত গণমাধ্যম এটা হচ্ছে মানুষের মনের কথাটা বলে, তার উপরে কেউ গলা চিপে ধরতে পারে না, মুখ বন্ধ করতে পারে, সে সমাজের সমস্ত খুঁটিনাটি তুলে ধরবে। এই চর্চাটা আমাদের দেশে খুব একটা আগেও ছিল না, আর এখন তো নাই বললেই চলে। এখন একদমই নাই, কারণ এখন গণমাধ্যম আমরা গত 24 মাসে দেখলাম যে একটা নিউজ করে ওইটাকে 50 বার এডিট করতে, হেডলাইন এডিট করতে, এইসব ঘটনাও দেখেছি গত 24 মাসে। আর ভারতে হচ্ছে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ওদের ওইখানে হাজার হাজার পত্রিকা আছে। আমাদের দেশেই আছে কয়েকশো পত্রিকা, ছাপানো পত্রিকা, অনলাইন, তারপর টিভি চ্যানেল মিলে। ভারতে এটা কয়েক হাজারের উপরে। এবং ওইটা এমন এক অবস্থা যে ভারতের এই পত্রিকাগুলো ওরা স্বাধীন, ওরা কিন্তু সরকার বিরোধী কথাবার্তা লেখে, সরকারের পক্ষে লেখে, সব মানে ওদের ইচ্ছে, ওরা যেটা পাবলিক থেকে পায় সেটাই। কালকের যে প্রোগ্রামটা, যেটা ফরেন্স ক্লাব, সাংবাদিকদের ফরেন্স ক্লাব, এটা এশিয়ান ফরেন্স ক্লাব। তার মানে এখানে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ভারত আছে, মায়ানমার আছে, এশিয়ার সব, সাউথ এশিয়ার সবগুলো। একটু যদি লক্ষ্য করেন, কালকে দেখবেন যে এটা আসলে সাউথ এশিয়ান সংবাদ সম্মেলন হয় নাই, এটা হয়ে গেছে ওয়ার্ল্ড সাংবাদিকদের, মানে সারা পৃথিবীর সাংবাদিকদের। কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের একজন জিজ্ঞেস করছে প্রশ্ন, সরাসরি এটা লাইভেই দেখবেন, রয়টার্স এর জিজ্ঞেস করছে, বিবিসি থেকে জিজ্ঞেস করছে, মানে একটা হরিলুট কারবার চলছে গতকাল। এবং যতটুকু আমি বেশ কিছু সাংবাদিকরে কথা বলেছিলাম, তার মধ্যে একটা প্রখ্যাত সাংবাদিক, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, ওনাকে যখন বললাম যে দাদা আপনি ভেতরে যাচ্ছেন কিনা, মানে ভেতরে গেলে উনি লাইভ করবে, আমি ওটা নিব, তখন উনি বলে যে রাশেদ ভাই আমি তো ভেতরে যাওয়ার চান্সই পাইনি। বলেন কি, আপনি কি ঘাট ধরে বাইর করে দিচ্ছেন নাকি, শয়তানি করে বললাম। তখন উনি বলে যে ভাই এটা আমার বোকামি হয়েছে, আমি প্রথমে যখন দাওয়াত পাইছি ওই সময় আমি রেজিস্ট্রেশন করার জন্য একবার ঢুকলাম, ঢুকে দেখলাম যে না, ওপেন রেজিস্ট্রেশন, ওপেন, খুব সুন্দর, সব করা যায়। আমি মনে করলাম যে 24 ঘন্টা 2 দিন পরে করব, কত আর লোক হবে, 350 সিট ক্যাপাসিটি ওই ইয়েতে। উনি মিটিং গেছে 5 তারিখ, উনি 3 তারিখ রাতের থেকে আর পারে না ঢুকতে। তখনই উনি আমার ফোন দিয়া বললেন যে ভাই তুমি কি জানো কাহিনী কি হয়েছে? আমি বলছি কি হয়েছে? বলে যে এরর দেখাইতেছে কেন। আমি ঢুকে দেখলাম আমার এখানে এরর দেখায় 404। তখন আমি বললাম আমি একটু যাই না দেখি। তখন আমি ফোন দিলাম আরেকজনকে, যেটা আপনার এই আপনার প্রেস, যারা প্রোগ্রামটা করছে তাদের গভর্নিং বডির একজন, আয়নজিৎ সেন, ডক্টর আয়নজিৎ সেন, ওনাকে ফোন দিলাম। তখন উনি বলতেছে ভাই তোমাদেরকে তো আমি আরো 5 দিন আগে পাঠাইয়া দিছিলাম, এখন তোমরা এসে আজকে রাতে আমার ফোন দিতেছ, কালকের দিন পরশু দিন প্রোগ্রাম, 404 দেখাবে না? আমাদের ক্যাপাসিটি হচ্ছে যে 350 জন, তার মধ্যে ধরো 300 জন যদি সাংবাদিক থাকে, বাকি আরো আমাদের বডির লোকজন আছে না, ওদের
স্পেস আছে, সব মিলে অলরেডি 305 জন বুক, এখন আর 0 বা 3500 অলরেডি আমরা ইমেল রিসিভ করছি, তারা ঢুকতে চাচ্ছে কিন্তু কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না। বুঝলো ভাই, কাহিনী হইলো তার মানে কেউ ঢুকতে পারলো না। এখন দেখেন এই ইয়েটাকে, এটার উপর তো সরকারের কোনো হাত নাই, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো হাত নাই, এটা ইন্ডিয়ান প্রেস ক্লাব বা ইন্ডিয়ান অমুক তমুক এরা কেউ না যে এই অবস্থা হবে। ইন্ডিয়ান সরকারের কোনো হাতই ছিল না যে এটা বন্ধ করবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাচ্ছে, তারা কিভাবে, তারা তো মুখ বন্ধ করবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে যন্তর মন্তরের এই মিছিল মিটিং, মোদিরে ল্যাংটা করে ফেলা, বিচ্ছিরি ভাষা উচ্চারণ করা, সেটাও তো গভর্নমেন্ট বন্ধ করে নাই। জনগণের দাবিতে আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, জনগণের দাবিতে 20 জন ছাত্র যারা আত্মহত্যা করছিল তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে, জনগণের দাবিতে ছাত্রদের বিরুদ্ধে যেসব মামলা ছিল ওগুলো সব তুলে নেওয়া হচ্ছে। এবং আপনি যদি এখন মিডিয়াতে দেখেন যে অনেক ছাত্রছাত্রীর বাবা মায়ের ভিডিও চলে আসে, বাবা মা তাদের ছেলে মেয়েদের মারতেছে যে তুমি তো শিক্ষা গ্রহণ করতে গেছো, তুমি তো স্টুডেন্ট, তুমি যাইয়া ওখানে এইসব বিচ্ছিরি শব্দ উচ্চারণ করছো কোত্থেকে, তুমি তো আমাদের নাক কাটায় বেছো, তুমি সরকার প্রধানকে গালি দিছো সেটা ব্যাপার না, কিন্তু তুমি বিচ্ছিরি শব্দ এগুলো উচ্চারণ করছো কোত্থেকে, এ হচ্ছে যে সিচুয়েশন। কিন্তু ওইখানে কি আপনি কি দেখছিলেন কোন কাটিং করতে বা সরকার পত্রিকা বা মিডিয়াকে চাপ দিতে যে এগুলো বলা যাবে না, বলে নাই। সরকার বিরুদ্ধে অনেক প্রচারণা চলে, মিডিয়াকে চাপ দেয় না ভারত গভর্নমেন্ট। ঠিক ভারত গভর্নমেন্ট সেই কথাটা বলছে যে এইখানে আমাদের কোনো হাত নাই, এটা সরকার নির্ধারণ করে নাই, প্রেস উইংস, প্রেস মিডিয়া, ডিপ্লোমেট উইংসরা করছে, সেখানে আমরা কিভাবে এটা বন্ধ করব, চুক্তিগত ব্যাপার, এটা একদম 100%। রাশেদ হায়দার ভাই, ওইখানে আপনি যেটা বললেন যে ওটা শুধু সাউথ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ওটা সারা তাবৎ পৃথিবীর সকল মিডিয়া সেখানে চলে আসছে। দিল্লি মূলত সাউথ এশিয়া না সারা পৃথিবীর একটা কি বলে মিডিয়ার হাব, সংবাদ মিডিয়ার হাব, বিশাল একটা হাব সেটা দিল্লি। তো এই দিল্লির সেখানে এই যে সিএনএন আসলো, রয়টার্স আসলো, কি বলে ডয়েচে ভেলে আসলো, বিবিসি আসলো, আরো আরো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব চ্যানেলগুলো সেখানে অলরেডি চলে আসছে। ভারত সরকার নিজের দেশীয় কোনো মাধ্যম হলে হয়তো চুপি চুপি কাউকে রিকোয়েস্ট করতেও পারতো, বাট এই যে বিদেশি যেই মাধ্যমগুলো সেগুলোকে তারা যদি নিষেধ করত, সেখানে যেও না, কিংবা এই প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য সরকার আন্ডারগ্রাউন্ডে প্রেসার করত, তাহলে ভারতের ভাবমূর্তি কি বিশ্বব্যাপী কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো? রাশেদ হায়দার। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে বাংলাদেশ সরকার যখন প্রেসার ক্রিয়েট করছে, 3 দিন আগে থেকে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র চালাচালি করছে এবং প্রায় 270 জন সাংবাদিকের কাছে আমাদের বাংলাদেশ এম্বাসি চিঠি দিছে যাতে এই প্রোগ্রামে না যায় এবং এই প্রোগ্রামটা না হওয়ার প্রতিবাদ জানায়, কারণ তারা দেখাইছে যে শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসীর মতো দেখায় আলাপ করছে, কোন মিডিয়া সেটা নেয় নাই হাতে। এখন এবং সর্বশেষ একটা চাপ দিছিল ভারত সরকারকে যে যদি এই মিটিং হতে হয় তাইলে তারেক রহমান ওনার দেশের ব্রিক্স সম্মেলনে যোগ দিবে না এবং সম্পর্ক খারাপ হবে। আপনার কি মনে হয় না যে ভারত সরকার সামান্য হলো চিন্তা করছিল যে এটা একটু বন্ধ করা যায় কিনা দেখি? হয়তো চিন্তা করছে, কিন্তু পরবর্তীতে কেন করে না জানেন? সরকার চিন্তা করছে কে ফোন করবে, ধরেন মাসুদ সাহেব ফোন করলো রাশেদ সাহেবের যে রাশেদ সাহেব এরকম বক্তব্য দিয়েন না বা এই প্রোগ্রামে যাইয়েন না, রাশেদ সাহেব যে সাংবাদিক সম্মেলনটাকে কইব না যে আমারে স্যার মানা করছে যাইতে না, আমার দেশের সরকার মানা করতেছে, আমি ভাই যাইতে পারবো না, ইজ্জত তো শেষ তখন। সুতরাং ভারত সরকারের মাথায় এটাও চিন্তা ছিল, কারণ এটা ফরেন্স নিউজ পেপার আলাদার একটা সংগঠন, এটা একটা অফিস ভারতে, এটা আপনি নিজেই বলেন যে ভারতে হাব, এটা সাংবাদিকদের একটা হাব, মুক্ত গণতন্ত্রের চর্চা, মুক্ত সাংবাদিকতার চর্চা ভারতে হয়। সেই দেশের সরকার যদি কিছু বলে সেইটা পরদিন তো ফলাও করে পত্রিকায় আসবে, এরপর তো আবার শুরু হয়ে যাবে যন্তর মন্তরে আন্দোলন, আবার তো ধরেন বাংলাদেশে শুরু হবে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সব বিষয়ে চিন্তা করতে হবে আপনারে, যে বাংলাদেশ সরকার প্রচন্ড চাপ দিছে বা ইয়ে করছে, আসলে বাংলাদেশ সরকার এটা চাপ দিত না, এটা তো হচ্ছে যে একদম নোংরা একটা কাজ হয়েছে যেটা বাংলাদেশ সরকার করা উচিত হয় নাই, যে বাংলাদেশ সরকার যেটা করছে এটা উচিত হয় না, আরেক দেশের একটা জায়গায় একটা প্রোগ্রাম হবে সেটা। বাংলাদেশ সরকার, তুমি তোমার দেশে যখন এই যে সার্জিও গোর ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে যে দেখা করে 2 ঘন্টা কথা বলে, সেখানে তুমি সার্জিও গোরকে জিজ্ঞাসাবাদের জন্য তো নিয়ে যাইতে পারতা, প্রয়োজনে হ্যান্ডকাপ পরে সার্জিও গোরকে নিয়ে যাইতো, তোমার দেশে ছিল তো, এই কিরে বেটা তুই আমার দেশে এসে আমার অনুমতি না নিয়ে করস কেমনে, ওইটা পাইলা না।
বাংলাদেশের লোকজনের অবস্থা দেখেন, লোকজন বলবো না, এগুলা মৌলবাদীদের অবস্থান দেখেন। এই যে আপনার আমেরিকার একজন আছে না, সেনা কর্মকর্তা, নৌবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা, যার উপর ইন্টারন্যাশনালি ব্লেম আছে যে টমাহক মিসাইল মাইরা 168 জন ইরানের বাচ্চা হত্যা করার, স্কুলের ভিতরে যে বোমা মাইরা দিছে, তার নির্দেশে, তার দেখানো পথে কই সে আইলো, তোমরা তো বাইতুল মোকাররমে একটা শিশু হত্যার জন্য মিছিল করতে পারলা, এটা পাইলা না। ওইখানে সাংবাদিকরা ভারতের একটা ক্লাব ভাড়া নিয়ে তারা কি করবে, এটা বন্ধ করতে হবে। আপনাকে শেখ হাসিনার কথা কি ওইটা বন্ধ করলে কি শেখ হাসিনার কথা বাংলাদেশে বলছে না যে প্রচার করতে পারো না? এমনকি গতকাল তো দেখলাম যে আপনার যে অসা জাহিদ উপদেষ্টা, তিনি বললেন যারা যারা লাইক দিছে, যারা যারা এই ভিডিও দেখছে, তাদের ব্যাপারে তদন্ত চেয়ে সবার বিরুদ্ধে মামলা হবে। আরে ভাই, আপনি আপনার দেশে কি করবেন? আপনার দেশের নোংরামি আপনি আরেক দেশের উপর বসাই দিবেন, এটা তো হয় না। এটা নিবে কেন? কোন সুস্থ স্বাভাবিক দেশ কি নিবে? নিবে না। এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে আপনি একটা দেশ, এবং চিঠিটাতে কি লেখা আছে আপনি যদি পরিষ্কার পড়েন, সেখানে বলছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত এইসব চেষ্টা চালাইতেছে। তার মানে কি আপনি যুদ্ধে যাবেন? মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ, অনেকটা এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। আপনাকে একটু বলি এই প্রসঙ্গে, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সরকারের এই বিবৃতিটাকে ব্যাখ্যা করেছেন বিশেষ কিছু পয়েন্টসে, আরো অনেকেই করেছেন, এবং অনেকে জানতে চেয়েছেন যে সরকারকে এই এই বিবৃতিটা লিখে দিয়েছে কারা। এই বিবৃতিটা কোনোভাবেই কূটনীতিক বিবৃতি হতে পারে না, এতে ডিপ্লোমেসির কোনো কিচ্ছু নেই। ওই বিবৃতিগুলোতে এমন এমন শব্দ প্রয়োগ করা হয়েছে, এমন ভাবে বলা হয়েছে যেটা একদম মানে খুবই আপত্তিকর। এভাবেই বলা হয়েছে। কিছু কিছু শব্দ চেঞ্জ নিয়ে আসলে হয়তো ওটা খুব শ্রুতি মধুর হতো, বা তার ডিপ্লোমেসি থাকতো, বা এটা ডিপ্লোমেটিক বক্তব্য হিসেবে খাওয়ানো যেত। কিন্তু এই বক্তব্যটার ভাষা খুবই রূঢ়, এবং এটা কূটনৈতিক সুলভ হয়নি, এমনটাই অনেকে সমালোচনা করছেন। আপনি নিশ্চয়ই বিষয়টা খেয়াল করেছেন। বিষয়টা এটা আনিস আলমগীর ভাই যা বলেছেন 100%। এবং ঘটনা হচ্ছে কি জানেন, আমাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা ইংলিশের দক্ষতায় আমরা তো বিশ্ব সেরা। আমাদের বিভিন্ন যে বাচ্চা নেতারা দেখছেন ইংলিশে যখন কথা বলে তখন ইংলিশের বিষয়টা ভাষাগত বিষয় না, বিষয়টা ভাষা তো আমরা এই যে কথা বলছি, বাট এটা তো আমাদের ডিপ্লোম্যাটিক ভাষা না। ডিপ্লোম্যাটিক ভাষাটা হচ্ছে ভিন্ন। না, আমি আপনাকে যেটা বুঝাইতে চেষ্টা করতেছি সেই জায়গাটায় আসছি। মানে ওই যে আমাদের বাচ্চা নেতাদেরকে অনেকের দেখছেন যে টিভি স্ক্রিনে লিখে দিছে, ওইটাও পড়তে পারে না, কিন্তু ওনারা নাকি বিভিন্ন স্টুডেন্ট পড়ায় 1000 কোটি টাকা কামাইতো। এখন একটা শব্দ বলি আমি, তাহলে আরো ক্লিয়ার হবে আপনার। দেখো, দেখো, যদি বাংলায় বলি দেখো, দেখো বলতে আপনি কি বুঝেন? যেটা দেখো এই তো। এখন আমি যখন প্রথমে ফ্রান্সে আসলাম তখন মেট্রোতে উঠার পর দেখি যে বিভিন্ন জন কথা বলতেছে, বলার সাথে একটা শব্দ উচ্চারণ করে দেখো। আমি দেখো, আমি দেখতেই তো আছি, কি রে ভাই এরা খালি দেখো দেখো কয় কেন? সব কথার পরে দেখো, পরে একজন যার ভাষা জানে তারা জিজ্ঞেস, ভাই দেখো দেখো তো বাংলাদেশের কথা, দেখো দেখো মানে তো দেখো, আমি তো দেখতেছি, এবারে তারপরে আমার দেখো ভাই কি? তখনও বলছে দেখো এই শব্দটার অরিজিন ফরাসি বাংলা হচ্ছে যে মানে তুমি বুঝতে পারছো কিনা, তুমি বুঝতে পারছো কিনা এই শব্দটা। দেখো শব্দটা মানে হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা, আপনারা দেখতে কয় নাই। এখন ইংরেজি ভাষার ভিতরও শব্দের নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ যদি না মিলান, এইটা ওইটা ওইটাটা এইটা আগে পরে হয়ে গেলে তখন পুরো সেন্টেন্সই উল্টি যায়। এবং এটা ইন্টেনশনালি, যে বা যাহারা এই লেটারটা লিখে দিচ্ছে তারা ইন্টেনশনালি লিখে দিচ্ছে। এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ওখানে পুরো চিঠির উপরে যে জিনিসটা লেখা হয়েছে এইটাকে 13 বার এডিট করা হয়েছে, 13 বার। প্রতিবারই কোথাও না কোথাও শব্দগত শব্দ চয়নে ভুল। ঘটনা হচ্ছে ভাইরে, আপনি যখন বলবেনই, আপনি যখন কাউরে এটা দিবেনই, আবার এটা ফেসবুকে প্রচার করে দিবেন, তখন তো আপনারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বললেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, আপনি এটা বলে তো মনে হয় একরকম যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন, একরকম যুদ্ধ হয়ে গেল তো। এটা তো ঠিক না। পাশাপাশি একটা রাষ্ট্র দেখেন, আজকে বেলারুশ রাশিয়ার পাশে আছে, বেলারুশ স্বাধীন রাষ্ট্র, এরপরে বেলারুশের সাথে কেউ কথা কইতে সাহস পায় না, কেন কয়ে ভাই রাশিয়া আছে। আমাদের পাশে ছিলাম আমরা ভারত, যার কারণে আমাদেরও ভয় পেতে কিছু কইলে যদি ভারত যদি হাত দেয়, এখন আর সেই চিন্তা কারণে কয়ে ভারত কিছুই করবে না, কারণ ভারতের প্রচুর বেইজ্জতি করতেছে। তাই বলে এমন না যে ভারতের বাংলাদেশকে দরকার নাই বা বাংলাদেশের ভারতকে দরকার না, না, দুইটাকে দুই দিকেরই দরকার আছে।
ভারত যেমন আমাদের দরকার আছে, আমাদেরও তেমন ভারতের দরকার আছে। কেউ কারো ছোট না, কারণ বাংলাদেশ এক কারো ফকির নিও না, রাইজিং টাইগার ছিল। বাংলাদেশের উন্নতি যদি আরো হয়, ভারতও চায় নাই যে বাংলাদেশ গরিব হোক, ভারতও চাইছে বাংলাদেশ উন্নতিকে। তো লাভটা কি জানেন? ওনাদের সেভেন সিস্টারের কিছু লোকজন তো আমার এখানে কাজ করে যায়, খাইয়া দেয়া বাইচা থাকতো। এটা কিন্তু টেকনিক। চায়না কি করলো? চায়না বাংলাদেশের একটা নির্দেশনা দিল যে ঠিক আছে, আপনারা যত মাল পারেন সব চায়নাতে পাঠান, জিরো ট্যারিফ, 1 পয়সা দিতে হবে না। আমরা কি করছি জানেন? বগলের নিচে হাত দিয়ে ডাক ডাক নাটাম বাজাইছি। ও ভাই, হ্যাঁ, পাঠাইতে যায় তো আর কিছু পাঠাইতে না। কারণ কি জানেন? একটা শার্ট পাঠাবেন, হেটার দাম চায়নাতে আপনার চেয়ে কম। লুঙ্গি, তোয়াইলা যাই পাঠাবে সবই তো চায়না তৈরি করে, এবং চায়না ছোট ছোট ফ্যাক্টরি, বিশাল বিশাল এক এক গ্রাম এক একটা। শুধুমাত্র তোয়াইলার জন্য একটা গ্রাম আছে যেখানে 1000 টন তোয়াইলা। আপনারা কি করবেন? ট্যারিফ তো জিরো দিচ্ছে, এখন আপনি তো কিছু পাঠাইতে পারেন না। তাও চায়না কাছে দেখো, আমি তো বলছি তোমরা ব্যবসা করো, আর তোমরা পাঠাইতে না পারলে, বানাইতে না পারলে আমার কি দোষ? এমন কি জিনিস বানাইবো যেটা চায়নাতে বানায় না? হ্যাঁ, একটা জিনিস বানাইতে পারে, সেটা যে ঢিলাকুলু আছে না, এইটা বানাইয়া যদি বাংলাদেশ কিছু সাপ্লাই দিতে পারে, এটা চায়নাতে হয়তো কম, উইগুর মুসলমানদের দরকার। এইটা ছাড়া আর তো কিছু দেখি না বাংলাদেশ থেকে পাঠানোর মতো চায় না। তো লাভ হয়েছে কি? ভারতে আমাদের মাল যায়, ভারতে বহু মাল, সেভেন সিস্টারের মার্কেট দখল ছিল, 60% উপরে মার্কেট দখল ছিল আমাদের মালে, আমাদেরই মালে দখলে ছিল। কি হলো লাভ? এখন আরেকটা পেস্কি লাগাইলেন, ভারত সরকার এখন চিন্তা করবে, এরাও এখন কড়া জবাব দিবে। এগুলো খুবই খারাপ একটা দিক। গতকালকে লাইভ চলাকালীন এবং আজকে এইখানেও অনেক দেখতেছি, অনেক ভাই বললেন যে ভাইয়া এই নেত্রী কিছু ভাষণ বাংলায় দিলে হইতো। আসলে এটা তো ছিল ফরেন্স ক্লাব। এখন পৃথিবীর 70% লোকের ভাষা ইংলিশ, 30% লোকের মধ্যে 25% স্প্যানিশ, 5% ফ্রেঞ্চ। এখন উনি এদের কাছে আসছে, কিন্তু ফ্রেঞ্চ এবং যারা জানে, স্প্যানিশ যারা জানে, তারাও ইংলিশ বুঝে। তাদের সামনে বাংলায় বললে ভাই, বাংলায় ট্রাডিকশনের জন্য এক একজনের জন্য আবার এক একটা দিতেই তো লোক। তখন আবার কি তো, ওই যে বাংলায় শেখ হাসিনা কি বলছে বাংলায়, এটার আবার যখন ওই বিভিন্ন ভাষায় বলতে হইতো, তখন ওরা যায় ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সিটির মতন হইয়া যাইতো, এমন ভাবে বুঝাইতো মনে হয় শেখ হাসিনা সবাই হুমকি দিতেছে, কইছে যে সবাইকে আমি জুলাই দিব। কাহিনী এরকম হইতো। শুধু উনি ইংলিশেরটাই দিচ্ছেন। ইংলিশ ওইটা ইয়েটাই ছিল ফরেন্স ক্লাবের জন্য, সেই জন্য উনি ইংলিশে বলেছেন, এটা বাংলাদেশি ক্লাবের জন্য হয়নি। জি, রাশেদ হায়দার ভাই, আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি। মানে বাংলাদেশে খুব ক্রাইসিস যাচ্ছে, তো এখন আরো বেশি পরিমাণ ডিজেল ভারত থেকে চেয়েছে। আবার ভারত থেকে কাঁচামরিচ আসছে 2,18,000 মেট্রিক টন। প্রশ্ন হলো, সরকার কেন ভারত নির্ভরতা থেকে বের হতে পারছে না? এমনিতে তো খুব পটর পটর করছে, কিন্তু ফাইনালে শেষ বেলায় আমরা শুধু দেখি সব সুবিধা ভারত থেকেই আমরা নিচ্ছি। মানে সুবিধা বলতে কি, সুবিধা বলতে আমরা সহজে স্বল্প সময়ে কম মূল্যে ভারত থেকে পাচ্ছি, কিন্তু আমরা মুখে যে সরকার বা এখন তো পুরা দেশই এক দল, এক হিসাব করতে গেলে তাদের বক্তৃতা বিবৃতিতে যে ভারত বিদ্বেষ, সেটা আমরা প্র্যাকটিক্যালি কেন পাই না? রাশেদ হায়দার, আপনি এইটা দেখেছেন দ্য ডেইলি স্টার, এটা ছিল আপনার ইন্ডিপেন্ডেন্স, ডেইলি স্টার। আমি দি ইন্ডিপেন্ডেন্টের একটা কার্ড দেখাচ্ছি, এটা না, আপনি ডেইলি স্টার দেখাচ্ছেন, আমি ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছি। আবার ডেইলি ডেস্টিনি ওরা নিউজ করেছে, আসছে ভারতীয় কাঁচামরিচ, দাম কমার আশা, 2,18,000 মেট্রিক টন। না, এখন ডেইলি স্টারের মানে ও, জি বলুন। আমি ডেইলি স্টারের ইয়েটা নিয়ে, ডেইলি স্টারের যে হেডলাইন, সেখানে বলছে ভারতকে বলেছি পাইপলাইনে আরো বেশি ডিজেল দিতে হবে জ্বালানি মন্ত্রী। কথাটার ভাষা এমন হইলেও মনে যেন আমার মাল ওর কাছে আছে, বা ওরা হাওলাত দিয়ে রাখছিলাম, বললাম যে এখন পাঠাবি, তুই মাল এই মুহূর্তে পাঠাবি আমাদের জ্বালানি মন্ত্রী হিসেবে। আর ঘটনা হচ্ছে, গতকালকে তুমি বললা সার্বভৌমত্বের উপরে হাত, 24 ঘন্টা স্ট্যান্ড থাকতে পারলেন, আবার সেই ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেছো, আব্বা আপনি আমার তেল দিন। কাঁচা মরিচের দাম 400 টাকা হয়ে গেছিল বাংলাদেশে। ভারত যদি এই কাঁচা মরিচ না পাঠাইতে, মরিচের দাম 700 টাকা হইতো, 700 হইতো। ভারত থেকে চাইছো, ভারত দিছে কত? 38 টাকা কেজি দরে কাঁচা মরিচ পাঠাইছে। পাঠানোর সাথে সাথেই বাজারে 150 টাকা কমছে, মানে 400 টাকা থেকে 150 টাকা, 250 টাকা হয়েছে।
হ্যাঁ 38 টাকায় ভারত থেকে কিনছে, এরপর ট্রান্সপোর্ট আছে, অমুক আছে, তোমাকে সব মিলে তো 100-120 টাকা পরে, সবাই লাভ টাভ মিলে। এরপরও 250 টাকা কেন? আর এই পরিমাণ কাঁচামরিচ আসছে যে আগামী 15 দিনে আর কাঁচামরিচ লাগবে না, এই পরিমাণ কাঁচামরিচ তো কাঁচামাল, কাঁচামরিচ লাগছে এখন আনছো। চাউল আসছে কত হাজার মেট্রিক টন, চট্টগ্রাম বন্দরে ঢুকছে, ঢুকার পরে ওই চাউল সমস্ত কিছু করার পরে বলছে ওকে, গোডাউনে যাওয়ার পরে বলতেছে যে না এই চাউল খারাপ, এই চাউল আমরা রাখবো না, আবার নাকি ফেরত পাঠাইছে, শুনলাম যে ওই চাউল ফেরত পাঠাইছে। তো ফেরত পাঠাইছে, নিয়ে গেছে, আগামীতে হয়তো আবার চাউল দিবে না, আগামীতে চাউল হয়তো দিবে না, যে তোমাদের দিয়া লাভ কি, তোমরা তো উল্টাপাল্টা কথা কো, তোমরা তো মান সম্মান খাইছো। আসলে কি চলতেছে কি চলে না এটা বুঝা এখন মানে টাফ হয়ে দাঁড়াইছে। এখন আপনি একবার কোন সার্বভৌমত্ব আঘাত, আবার তার কাছে যান যে ভাই আমার লবণ দেন, কাঁচামরিচ দেন, তেল দেন, এই চাউল দেন, ডিজেল দেন, ডিজেল না দিলে আমরা বাঁচুম না। একবার আপনার এই জ্বালানি মন্ত্রী বলে যে বিদ্যুতের লোডশেডিং হয়, কারণ হচ্ছে যে গ্যাসের অভাবে মানুষ চুলা জ্বালায়। আবার একবার এই জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে বলছেন যে আসলে অতীতে বাংলাদেশ সরকার 17 বছর এই পাইপলাইন দিয়ে ভারতে জ্বালানি গ্যাস রপ্তানি করছিল। তো ভাই 5 লাইনে নাকি, যেই 5 লাইনে তেল আসে ওই 5 লাইনে নাকি গ্যাস গেছিল, ওনার কথা, যার কারণে এখন গ্যাস সংকট। এখন ওই গ্যাসের 5 লাইনে আবার তেল আনতেছে, এগুলো আসলে বুঝার কোনো উপায় নাই যে কি বলতেছে। সুতরাং যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড থাকেন, আমি শক্ত, আমি যা বলছি ভুল হোক, শুদ্ধ হোক, মিথ্য হোক, আমি এই, সেটা পারতেছেন না। সেইটা না পাইরা অযথা ওই যে বাচালের মতন কথা বললে লাভ নাই। এখন আপনি দেখেন জ্বালানি আনছে, কাঁচামরিচ আনছে, রাশেদ হায়দার ভাই, ছোট্ট একটা প্রশ্নের মধ্যে করে এই প্রসঙ্গটা আমরা আরো আলোচনা করব। রফিক ভাই আসছে, রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো। তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি যে বললেন ওই যে সরকার যে বিবৃতিটা দিয়েছে ক্ষোভ প্রকাশ করে, শেখ হাসিনার দিল্লি থেকে প্রেস কনফারেন্স, ঢাকার ক্ষোভ প্রকাশ করে, সেখানে বললেন 13 বার সেটাকে সংশোধন করেছে, এডিট করেছে। আমি অবশ্য কোথাও একটা দেখেছি, একজন খুব ব্যাখ্যা করেছিলেন যে 9 টাইমস, উনি ইংলিশেই স্ট্যাটাসটা দিয়েছেন, দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, কোথায় কোথায় চেঞ্জ করেছেন প্রত্যেকবার তিনি ওই সিরিয়ালে, প্রথমবার কোন জায়গায় সংশোধনী করেছেন, দ্বিতীয়বার কোথায় সংশোধনী করেছেন, তৃতীয়বার কোথায়, এইভাবে তিনি 9 বার দেখিয়েছেন যে 9 বার সংশোধনী করেছেন, দীর্ঘ এক স্ট্যাটাস। সরকার কি খুব হেজিটেশনে আছে, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক তাদের মধ্যে কূটনৈতিক দুর্বলতা আছে? আপনার কি মনে হয় সংক্ষেপে? সরকার একরকম, সরকার হেজিটেশন না, সরকার আসলে দেশ কিভাবে চালাবে সেটা পারতেছে না। গত ইউনিসিও গভর্নমেন্টের আমলে পররাষ্ট্র থেকে সমস্ত ইয়েতে মৌলবাদীদের আস্তানা হয়ে গেছে, এবং আপনার একজন সচিব বানাইতে একটা দেশের সরকারের প্রায় 30 বছর লাগা যায়, বিভিন্ন ট্রেনিং মেনিং দিয়া। এখন আপনি গণহারের সচিব, উপসচিব সব কোরবান করছেন, কোরবান করে কি করছেন, নিচ থেকে নিয়ে গেছেন। ভাই এখন আমারে নিয়ে যদি আপনি আমেরিকার রাষ্ট্রদূত বানান, তা আমি তো রাষ্ট্রদূত, এটার কি কাম এটা বুঝবো না। আমি মনে করবো যে ভাই আমেরিকার রাষ্ট্রদূত বানাইছে মানে আমি দুধ বেচতে হইব, গরুর দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ। অবস্থাটা হয়ে গেছে ওইরকম। শিক্ষিত লোকজন না বসাইয়া অশিক্ষিত মৌলবাদী বসানো হয়েছে সব। এদের মাথার ভিতরে পাকিস্তান, আরবিস্তান ছাড়া আর কিছু ঘুরে না। সুতরাং তাদের একটা চাপে দেখবেন যে এইসব চিঠি পত্র চালাচালি যা করে, একটু খোঁজ করেন, ভিতরে হুকি দেন, দেখবেন যে সব হচ্ছে যে মৌলবাদী জিহাদি। এরা এমন ভাবে যে ভারত বিদ্বেষীতে এদের আনতে হবে যে কোনো জায়গায়। ওরা যদি ভাত রানতে যায়, ভাত যদি একটু ভর্ত হয়ে যায়, যে বেটা এখানে ছিল, সম্ভবত পানির ভিতরে কিছু একটা কইরা দিছে, ভাত ভর্ত হয়ে গেছে। আমার এলাকাটা বাবুর্চি ছিল, ও বিষয়ে বড় বড় বিয়েতে রানতো, আর হের যে বিয়েতে রানতো কোন এক বিয়েতে ধরেন আমি যে যদি হাজির হইতাম, হে কোনোদিন কইতে যে দৌড়ে কইতো ভাই ওই আজকে পানি একটু আসলে বেশি ঠান্ডা ছিল তো পোলাও নরম হয়ে গেছে, ওই মাংস লাকড়িতে আগুন ঠিক মতো জ্বলে নাই, পানি পড়ছে বিধায় মাংস শক্ত হয়ে গেছে। হে জীবনে স্বীকার করে নাই যে এর রান্নার কোথাও না কোথাও ভুল আছে। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরেন অ্যাফেয়ার্স এর লোকজন বলেন, ডিপ্লোম্যাট বলেন, সবই এই মুহূর্তে মৌলবাদ। অশিক্ষিত গন্ডমূর্খ গোয়া রাইনা বসাই দিলে যা হয়, এদের কাছে এর চেয়ে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। এদের মাথায় তো সিস্টেম, আপনার যে যেমন আপনি দেখেন আপেলের আইফোন 3 থেকে এখন 18-তে চলে গেছে, ল্যাপটপ ডেলের ল্যাপটপ অমুক তমুক বউ গেছে, উইন্ডোজ কোথায় ছিল আপনার 2-3, এখন 11 প্রো চলে গেছে গা।
আপডেট হয় সফটওয়্যার, আর এগুলোর মধ্যে মৌলবাদীর সফটওয়্যার ফিটিং করা আছে, এইটা আর আপডেট হয় না। ওইটা আপনার সারা জীবন দিয়ে দিলেও আপডেট করতে পারবে না, ওই মৌলবাদী তো চলেই রয়েছে, এটা ওদের সিস্টেমে বসে গেছে, হার্ড ডিস্ক, এটা চেঞ্জ করতে পারবেন না। সুতরাং ওদের কাছ থেকে এর চেয়ে ভালো কি আশা করবেন? হ্যাঁ জি, ভাই আপনার কাছে যেতে চাই এই বিষয়ে, তারপর শেষ করে দেব। রফিক ভাই আমাদের জ্বালানি মন্ত্রী যে কথাটা বললেন যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি, মানে আগে যে পরিমাণ আসতো এটা আরো বেশি চেয়েছে, মানে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করছে। সে কারণে আমাদের দেশে এখন এই সংকটটা দেখা দিয়েছে। এর মধ্যে আবার ভারত থেকে আসছে 2,18,000 মেট্রিক টন কাঁচামরিচ, অথচ সরকারপন্থী আমরা যারা আছি আমরা সবাই প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ভারতকে গালি দিচ্ছি। আমরা কার উপর নির্ভর করব না, আমরা এখন স্বাধীন, আমরা এখন একদম স্বাধীন কূটনীতি, আমাদের স্বাধীন, সবকিছু আমাদের স্বাধীন। তো শেষ মুহূর্তে এসে আবার ভারতকে গালি দিয়ে ভারতের কাছ থেকেই আমরা এসব আনতে যাচ্ছি কেন? রফিক ভাই সংক্ষেপে, আমরা শেষ করবো, আজকের লাইভটা দীর্ঘ করবো না। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। দেখেন, আমরা তো মুসলমান, কিন্তু আসলে আমাদের কথা এবং কাজে কিন্তু কোনোটারই মিল নাই। আমরা যে কথাটা বলি সেটা আমরা করি না, আর যেটা আমরা করি সেটা আমরা বলি। এটা হলো আমাদের স্বভাবের একটা অংশ। আমাদের সরকারের এই যে আপনি যে কাঁচামরিচের কথা তো আলোচনা হয়েছে, এই যে ডিজেলটা আসেন, যে মাঝখানে যে ডিজেল, আমি ভাবছি ডিজেল আনা বন্ধ হয়ে গেছে, কিন্তু হয় আজকে আইসা যখন এটা আপনার একটা ফটো কার্ডটা পাইলাম, তার মানে কি ডিজেল আসতেছে, এখন পাইপলাইনের মাধ্যমে ডিজেল কিন্তু আসতেছে। আমরা কিন্তু এই কয়েকদিন জানা ছিল না। প্রথমবার যেহেতু ডিজেল আসছিল, এক মাস আসছিল 25,000 মেট্রিক টন, পরে আসছিল 40,000 মেট্রিক টন পরের মাসে। এরপরে যে খবর কিন্তু আমরা জানি না। এখন কিন্তু নতুন করে আবার এই মন্ত্রীর নিজের বক্তব্য কিন্তু প্রকাশ হলো যে আরো বেশি চাচ্ছে, মানে আগে জানতো তার চেয়ে অনেক বেশি আনছে, পরিমাণটা কিন্তু বলে না। এবং দেখেন, কোন পেপার পত্রিকায় পরিমাণটার কথা উল্লেখ করে নাই। মানে আমাদের দেশের যারা মিডিয়াতে কাজ করে তারা তারাই মূলত আসলে আমি মনে করি এই যে মানুষের এই যে হাইপটা আরো একটু বললে আরো বেশি করে প্রচার করে, এই প্রচারটা আরো ব্যাপক আকার ধারণ করে। আমরা তো সবসময় কথা বলি, এটার জন্য আমাদের কি সবাই কিন্তু ভারতের দালাল হিসাবে বলে যে আমরা ভারতীয় দালাল। এখন আমি কিন্তু সবসময় কথাটা বলি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা রাখা খুবই জরুরি। আমাদের সবকিছুর জন্য ভারতের কাছে সবসময় যাইতে হবে না, এটাও সত্যি কথা। কিন্তু ক্রাইসিস মুহূর্তে কিন্তু আমাদের ভারতের কাছে যেতে হয়। যেরকম আমরা ক্রাইসিস মুহূর্তে আপনার ডিজেল আনতেছিলেন, ডিজেল আগেও আনছিলেন, এখন বিরাট ক্রাইসিসের মুহূর্তে আপনার আনছেন, কাঁচামরিচ আনছেন। এই কাঁচামরিচ 400 টাকা বাংলাদেশ হয়ে গেল গা। এটা যদি আপনার না আনতো, আপনি যে রাশেদ বাজার বলেন না 700 টাকা, হ্যাঁ 700 টাকা হইতো। এই কাঁচামরিচ যখনই আপনার ইম্পোর্ট অল্প সময় ইম্পোর্ট করার জন্য অনুমতি দিছে, অল্প সময় আইসে পড়ছে, যে কারণে কাঁচা মরিচের দাম কিন্তু 200 টাকার মধ্যে আইসে পড়ছে অলরেডি। এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি যে ভারতের প্রতি যে আমরা ডিপেন্ডেন্ট, সেটা বলবো কেন? কিন্তু আমাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু, বা আমাদের সরকারের যারা মন্ত্রী পরিষদে আছে বা সরকারি লিডার আছে বা বিরোধী লিডার আছে, এরা কিন্তু কোনোদিন স্বীকারই করতে চায় না যে ভারতের কাছ থেকে আমাদের কোনো সহযোগিতা নিতে হয়। যেমন আমি একটা বলি, আমি এটা একটা ফটো কার্ড আপনি আসতেছে বারে যে তুরস্কের পররাষ্ট্র নাকি বলছে যে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায় থেকে হারিয়ে গেছিল, এখন আবার ট্রেকে আসছে, লাইনে আসছে। এটা নাকি বলছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, এবং এটা আমাদের দেশের পেপারগুলি কিন্তু ফটো কার্ড হিসাবে ছাড়ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলছে। কিন্তু এটা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ওপেনলি কোথাও বলে নাই, হয়তো ব্যক্তিগতভাবে বলতে পারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং পররাষ্ট্রমন্ত্রী সেটাই বলছে যে আমার কাছে, আমাদের বাংলাদেশের মিডিয়ার খবর আর কি, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে নাকি বলছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ এতদিনে ট্রেকে ফিরে আসতেছে, এতদিন হারায় গেছিল। উনার কিন্তু বক্তব্য না, উনি যে বক্তব্য দিচ্ছে এই কথাটা বলে না, বলছে যে উনাকে নাকি ব্যক্তিগত বলছে। আপনারাই বলছি ভাই ভারত ভালো না ভাই, এটা আপনি প্রচার দিচ্ছেন যে রবি ভাই বলছে ভারত ভালো না, কিন্তু আসলে কি আপনারা এই কথা বলছিলেন কিনা এটা তো আপনি জানেন। মানে আমাদের দেশের মানে ওই মিডিয়া বা আমাদের দেশের লোক, আপনি যত কিছুই বলেন না কেন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ, ভারতে অনেক অনেক বড় জায়গা, অনেক জায়গা নিয়ে এখানে অনেক আপনার বিশেষ করে আপনার কৃষি পণ্য আপনার উৎপাদন হয়। কৃষি পণ্যের মধ্যে এছাড়াও কিছু হয়, এটাও কৃষি পণ্যের মধ্যে ধরবো। তুলাও আমি কৃষি পণ্যের মধ্যে ধরি, কারণ তুলা তো গাছ থেকে হয়, যেহেতু তুলা
ব্যাপক পরিমাণে তুলা আনতে হয়, যেটা গার্মেন্টসের ইন্ডাস্ট্রির জন্য সুতা তৈরি করে আপনি এক্সপোর্ট করে এবং আপনার তুলাও ইম্পোর্ট করে, এবং সস্তা দামে তুলা এবং আপনার সুতা দুইটাই পাওয়া যায়। যদিও আমাদের তুলা কোম্পানির, বাংলাদেশের সুতা কোম্পানির কিছু অভিযোগ আছে যে ভারতীয়রা ডাম্পিং করে কম দামে তুলা দিয়ে দেয় তাদের আমাদের দেশে ইন্ডাস্ট্রিকে বসায় দেওয়ার জন্য। এটা তো বিজনেসের একটা পলিসি, আমরা যখন অর্থনীতি নিয়ে লেখাপড়া করছি, এটা কিন্তু একটা বিজনেস একটা পলিসি। ঠিক আছে, ভারত যদি ডাম্পিং করে আপনি কম দামে যদি সুতা দেয়, তাহলে তোমরা সুতার উৎপাদন না, তোদের খরচ কমাও, লাভ কম করো, নাহলে সরকার কাছে ভর্তুকি চাও। সেটা তো আগে আমরা তো জানি ইন্ডাস্ট্রিতে সরকার ভর্তুকি দেয় বিভিন্ন ভাবে, তাদের জন্য তো এগুলি তো আর বন্ধ করে দেওয়া যাবে না। কিন্তু আমাদের যে কিছু যে মাথা মোটা নেতা আছে, মাথা মোটা কিছু আপনার মানে সাবেক মানে ইয়ে আছে, কর্মকর্তা আছে, তারা ভারতে কিছুদিন আগে শুনে নাই যে কিছুই আনতে পারবে না, সব বন্ধ করে দিতে হবে, আনা একদম টোটালি বন্ধ করে দিতে হবে, সব পাকিস্তান ডাইরেক্ট বলছে। আমি কিন্তু গত দিনে একটা আমার নিজের ভিডিওতে বলছিলাম যে আপনি এতে কাঁচামরিচ ওখান থেকে আনেন, ডিজেল তাহলে ওইখানে যান কেন, ডিজেল আনেন ওইখান থেকে। আমি তো আরেকটা কথা বলছি, যদি ভারতে যদি গ্যাস পর্যাপ্ত থাকতো তাহলে ভারত থেকে গ্যাসও আনবে, হয়তো পর্যাপ্ত ভারতের এই গ্যাসের ক্রাইসিস থাকে, সুতরাং তাদের আনতে পারতেছে না, এই জন্য ডিজেল আনতেছে, আরো কত কিছু আনবে। আপনি যত কিছু বলেন না কেন, আপনি ভারতের একটা বৃহত্তম প্রতিবেশী দেশ আমাদের, তাদের সহযোগিতা আমাদের নিতে হবে। মাগনা তো নিচ্ছি না, এটাও ঠিক আছে, মাগনার জন্য নিচ্ছেন না ভালো কথা, তাহলে আপনি পাকিস্তানে যান না কেন? এতই যদি পাকিস্তান পিটি হয় তাহলে যান না কেন? কেন কাঁচামরিচ পাকিস্তান থেকে, কেন ডিজেল পাকিস্তান থেকে আনতেছেন না? এইগুলি আসলে জানেন, আমরা আসলে বলতেছি, আমরা এক সময় আমরা অনলাইনে ছিলাম না, মানুষকে সচেতন করার মতো লোক ছিল না, তারা একটি দিয়ে বলে গেছে ভারত বিরোধিতা। এখন আমরা অনলাইনে কথা বলতেছি, আসলে ভারত বিরোধিতা কেন, ভারত বিরোধিতা কেন না, সেটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি, মানুষ এখন বুঝতেছি। আমাদের সরকারের গতকালকে কি বিবৃতি আছে দেখেন, আপনি যেটা বলছে আপনার রাশেদ ভাই অলরেডি বলে আনছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষাটা ইউজ করছে সবাই এটা নিয়ে সমালোচনা করতেছে, আমাদের দেশের সাংবাদিকদের সমালোচনা করছে। এই ধরনের ওয়ার্ড আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে ইউজ করা যায় না, করা উচিত না। আর রাশেদ ভাই একটা কথা বলছে ঠোঁটরি, যে এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে তো আপনি ভাষাটা এরকমই হবে। আপনার কূটনৈতিক ভাষাটা আমি সবসময় বলি যে অত্যন্ত আপনার গভীর ভাষা থাকে, আপনি কূটনৈতিক ভাষা এমন ভাবে বলা হয় যেটা বুঝা, মানে যারা কূটনীতিক তারা বুঝে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝবো না। সবকিছুতে অভিজ্ঞতা দরকার আছে। যে অনলাইন মিডিয়াতে আপনি কাজ করতেছেন, আমরা কথা বলতেছি, আমরা যখন প্রথম সময় টকশো করছি, এরকম কি আমরা কথা বলতে পারছি? এরকম তথ্য আমাদের কাছে ছিল? এখন আমাদের কাছে তথ্য আসছে, আমরা তথ্য আপনার গ্যাদার করার চেষ্টা করছি। আমাদের দেশের এখানে এক্সপিরিয়েন্স লোক নাই, সব তো গাদ ধরে বের করে দিচ্ছে, প্রতিনিয়ত তো আপনার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বের করে দিচ্ছে, এটা তো সবাই আমরা দেখতেছেন, আপনার বাধ্যতামূলক অফশোর দিতেছে। আপনি এত বড় একজন আপনার একটা লোককে আপনার মাঝপথে নিয়ে আপনি চাকরিতে আউট করে দিবেন, তাহলে এক্সপিরিয়েন্সটা কিভাবে করবে? কূটনৈতিক ভাষার জ্ঞানটা আসলে আমাদের অনেক অভাব ঘাটতি আছে, এটা আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সমালোচনা করতেছে। আর কালকে যদি সার্বভৌমত্বের কালকে বিবৃতি দিচ্ছেন, মানে কালকে বিবৃতি এটা আজকে ধরেন ওপেন হয়েছে ওয়েবসাইটে সার্চে, তাহলে এটা নিয়ে যদি আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়ে যায়, ওইখানে আপনার সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে বক্তব্য দিচ্ছে বিদেশি আপনার ইয়াদের কাছে, আপনার সাংবাদিকদের কাছে, সারা বিশ্বের যত আপনার মানে সবচেয়ে বড় বড় মিডিয়া যারা আছে, বিবিসি বলেন, সিএনএন বলেন, সিবিসি বলেন, যা আছে, রয়টার্স বলেন, যারা বিখ্যাত যারা আপনার তাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য জানাইছে যে দেশের কি অবস্থা, উনি কি চিন্তাধারা। উনি তো দেশের বিরুদ্ধে বক্তব্য দেন নাই, উনি তো বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দেন নাই, কিছুই বলে নাই। এটার জন্য দেখেন আপনি কত ধরনের করছে, এবং এটার জন্য সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া করছে। কি বলছে? সার্বভৌমত্ব লঙ্ঘন, দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হবে। সম্পর্ক অবনতি আজকে তো ভাই ওই যে তেলের কথাটা আসছে, যে আজকে ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠক, মানে রফিক ভাই যে বললেন, আমরা বলছি এই ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখেছি, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে, কন্ডিশন। আমরা কি হুমকি দিচ্ছি ওদেরকে? এটা কি হুমকি না? শুনেন, আপনি আছে না, আপনি ওই বিড়াল আছে না, বিড়াল আর বাঘ আছে না, বাঘ যদি সামনে যায় বিড়াল দেখেন কি করে, খেলবো, কিন্তু বাঘ কিন্তু চুপচাপ থাকে, কিন্তু বাঘ জানে যে আমি তো লাথি মারি তাই মরে যাবো। আসলে বিড়াল একটু লাফালাফি একটু বেশি করে। আমি এটা আমার দেশকে মানে ছোট করবো না, আমার দেশকে ছোট করার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য এরকম আসে, উদাহরণটা কিন্তু এরকম হয়। শেখ হাসিনা যদি ওই ভারতীয় বক্তব্য দেয়, তাহলে কি উনি কি দেশে প্রধানমন্ত্রী হয়ে গেছে গা, বা ভারতীয় দেশে এখন ক্ষতি করছে, বা দেশে কি আপনার বলছে জনগণকে যে আপনারা করেন, আবার সরকারের বিরুদ্ধে করেন, ঝাঁপায় পড়েন, এইগুলি তো আসলে না। আচ্ছা, সুতরাং ওইগুলি আসলে বলা আসলে আমি করি না, ব্যাপারটা এরকম। সুতরাং ওই যে কূটনৈতিক ভাষাটা আপনি হুট করিয়া আপনার সাথে আমার একটু মতবিরোধ হয়েছে, তাই বলে আপনি আবার বলছেন আপনি বিয়ে করে দিবেন লাথি দিয়া, ওই ধরনের স্বভাব ছাড়তে হবে। এখন আপনি চিন্তা করতে হবে যে রফিক ভাইয়ের আসলে আমার দরকার আছে কিনা। এখন আপনি এই মুহূর্তে মনে করছেন যে দরকার নাই, দেওয়ার বাদ,
রাশেদ বাদ, আমার দরকার নাই, এরকম বহুত গেস্ট আমার আছে, হ্যাঁ করতে পারে। কিন্তু পরে আবার চিন্তা করতে হবে যে না, আসলে রাশেদ আর রফিক এই গ্যাসটা আমার দরকার আছে কিনা, সেটাকে চিন্তা করতে হবে। মানে সব সারা বিশ্বে এটাই তো কূটনীতিক, এইটাই তো আমাকে সবাইকে ধরেই আপনার আগাইতে হবে। এক হলো আমাদের ছোট দেশ, আর একটা জিনিস, ছোট হোক বড় হোক, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, দেখেন তারা কিন্তু কাউকে কিন্তু বাদ দিয়ে করার চেষ্টা করে না। রফিক ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের অন্য একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য রাশেদ হায়দার ভাই, গ্যাস সংকটে 20% কারখানায় ছুটি, বাড়ি ফিরছেন শ্রমিকরা, আজকে চ্যানেল 24 এর রিপোর্ট। রাশেদ হায়দার ভাই, আসলে এই যে 5 আগস্টের পর থেকে তো কয়েক শত 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 কারখানা তো এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এসে আবার মরার উপরে খাড়া খা, আবার গ্যাস সংকটে অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, 20% শ্রমিকদের ছুটি দিয়ে দিছে, কারখানা মালিকরা বাড়ি চলে যাচ্ছে। আমাদের দেশটা আসলে কি হতে চলেছে রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে? আপনি মিউট আছেন। মাসুদ ভাই, গ্যাস সংকটে তো এই মুহূর্তে 20% বলেছে, কিন্তু গত 22 মাসে বাংলাদেশের প্রায় 30% কারখানা বন্ধ হয়ে গেছে, 30%। তার মধ্যে সর্বোচ্চ বেশি হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে। এখন আবার 20% এরা বলছে, আগের 30% কিন্তু এখন আর নাই। আগের 30% আর 20% দিলে কিন্তু 50% গেছে গা ডাউন। চিটাঙ্গের ইপিজেড এর অনেক ফ্যাক্টরি বন্ধ গেছে। কালকে সম্ভবত একটা কি জিন্স ফ্যাক্টরি সর্ববৃহৎ 7,000 ওয়ার্কার বন্ধ। স্পেসিফিক জিন্স বাংলাদেশ সবচেয়ে বড়। ইয়েস, স্পেসিফিক। এবং দেখেন, এখন আপনি বলতে পারেন ওখানে গ্যাস দিয়ে কি কাম, ইলেকট্রিক হইলে তো হয় না ভাই, গ্যাসের কাম ওখানে আছে। এই যে আপনার ধোলাইয়ের যে মেশিন গুলো আছে, পানি গরম করার মেশিন, বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু গ্যাসের উপরে চলে। যেই গ্যাস না রাশেদ ভাই, ওটা তো গ্যাস তো লাগেই, গ্যাস না লাগলে তো আর কারখানাগুলো বন্ধ হতো না ক্রাইসিসের কারণে। সরকার কেন হ্যান্ডেল করতে পারছে না? সরকার হ্যান্ডেল করতে পারছে না কেন, দেখেন এখন এই যে আবাসিক গ্যাস এবং এইখানকার গ্যাস উত্তোলন, সবকিছু উত্তোলন এবং বিপণনের মধ্যে যাইয়া ব্যাপক ফারাক দেখা দিছে। তারা যা উত্তোলন করতে পারে, বিপণনে যাইয়া ওইটা মিস ইউজ করে ফেলতেছেন। আর এইখানে হচ্ছে মূলত আসলে গ্যাস সংকটটা দিয়ে এটা না, এটা তৈরি হয়েছে গত 18, 19, 20 মাস ধরে। একটা জিনিস যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির চরম প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে এখন তারা চায় না, বাংলাদেশ ছিল 2 নম্বরে ওয়ার্ল্ডে গার্মেন্টস পাঠানো, এখন সেই জায়গায় বাংলাদেশ হয়ে গেছে 3। 1 নম্বরে চায়না, 2 নম্বরে ভিয়েতনাম, 3 নম্বরে উঠে আসছে বাংলাদেশ, তারা 3 ছিল পরে। এখন এটা আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে এটা তাদেরই কাজ কাম, তারাই বুদ্ধি দিছে কিভাবে কি করতে হবে। এটা চাইনিজ মাইল পেজ আছে, এটা মৌলবাদী পাকিস্তানের মাইল পেজ আছে যে তোমরা এইভাবে করো। ঘটনা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, শ্রমিক জনতা যাতে কষ্টে ভোগে, কারণ আপনি যখন কষ্টে ভুগবেন, আপনার একটা জিনিস আমি সোজা বুঝি ভাই, আপনি যখন দেখেন আপনি এখন এই যে কি সুন্দর হাসি দিতেছেন, আহা মাসুদ সাহেব, একটা বারও আপনি কিন্তু আল্লাহর কথা চিন্তা করেন নাই। আর যেই মাত্র না মুখের মধ্যে একটা আঘাত খাবেন, তখন আল্লাহ বাঁচা রে বাঁচা। মৌলবাদীদের এই কারণ যে হ্যাঁ এদের কষ্ট দাও, তখন এরা আল্লাহ রসুলের কথা করবো, আর এরা মনে করবো যে মনে হয় এই মৌলবাদীরা আইলেই দেশটারে শান্তিতে রাখতে পারবো। এগুলো সব ওদেরই একটা চক্রান্ত, টোটাল চক্রান্তটা ওদের। এই জায়গায় রাশেদ হায়দার ভাই, এখানে মিসম্যানেজমেন্ট একটা বিষয় হতে পারে। আপনার বক্তৃতায় বলছিলেন অনেক সিনিয়র অভিজ্ঞ যাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং অনেক জুনিয়র অনেক অনভিজ্ঞকে পদায়ন করা হয়েছে। সেসব কারণে কি এমনটা করতে পারে না, অনভিজ্ঞতার কারণে? অবশ্যই। আপনি একটা জিনিস আছে, এই যে বাংলাদেশে একটা বিমান সর্বপ্রথম 2005 সালে একটা বিমান কোম্পানি আসছিল, কি জানি নাম, প্রথম বেসরকারি বিমান কোম্পানি, একটা ফ্লাইট দিয়ে তারা শুরু করছিল। 6 বছরের মাথায় সারা এশিয়া সহ সৌদি, দুবাই, এমনকি ইউরোপ পর্যন্ত সাপ্লাই দিছিল। এরপরে নিজেদের মধ্যে মিসম্যানেজমেন্ট শুরু হয়েছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। মূল এমডি যিনি ছিলেন উনি পদত্যাগ করার পরে বিমান গেছে বৈশা, শেয়ার মার্কেটে পয়সা ময়সা তুলে তো সব সরকার করে ফেলাইছেন। এরপর ওই কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ এখন একদম টোটালি ডেস্ট্রয়, ওদের প্রায় 60টা বিমান ফুল ডেস্ট্রয়। ঠিক আপনার এইখানেও যে জ্বালানি, এখানে কাহিনীটা হয়েছে কি জানেন, মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এইটা কোন সময় হয়েছে এই ফ্যাক্টরি, কয়ে এটা আওয়ামী লীগের সময় হয়েছে, মনে হয় আওয়ামী লীগের সাথে যোগ আছে, কয়ে এর একটু শাস্তি দাও, এ তো বেশি কাটছে, তো এর একটু বন্ধ করে দাও, আমরা ফ্যাক্টরি আরেকটা করুম, এইখানে মাল দাও। মিসম্যানেজমেন্টের শুরুয়াত এইখানে। ওইটা ফ্যাসিস্ট আমলের ছিল, আর এটা রাসিস্ট আমলের, আর এটা সুফিসাম আমলের রয়েছে, সুফিসাম আমলের দিকে যাও। তারপরে যে অশিক্ষিত গোয়ার গুলা যাই বইছে,
কারণ হচ্ছে এখন বললে তো অনেকে হয়তো গালি দিবেন আমার মা বোন তিলা। এটা ঘটে যে সারা পৃথিবীতে যত মেডিসিন যত আবিষ্কৃত হয়েছে সব হচ্ছে যে যারা পড়ালেখা করে কাম করতে পারছে। আমার এখানে এই যে আমি ইংল্যান্ডে আছি, ফ্রান্সে আছি, ইউরোপের বিভিন্ন দেশে কি দেখছি জানেন, ইমাম সাহেব যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওনারা হয়তো কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে কাজ করেন, ঠিক নামাজের আগে আইসা ওনারা জামার উপর দিয়ে জুব্বা পরে ওনারা নামাজটা পড়ায় চলে যায়, ভালো ভালো ওয়াজ করতেছে, সব কিন্তু নিজেরা কাজ করতেছে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে আমরা যে কোরআনে হাফেজ তৈরি করছি, কিন্তু একজন হাফেজকে যে এই হাফেজি ছাড়া অন্য কিছু করতে পারবে সেই সক্ষমতা রাখি নেই। এখানে আবার কিছু কোরআনে হাফেজ আছে যারা একদম আপনার রমজান মাসে সরাসরি কোরআন খতম দেওয়ায়, ওদের সারাদিন দেখি যে ওরা কাজ করে কি ইলেকট্রিশিয়ান, বাতিমো মতো বিল্ডিং কনস্ট্রাকশন বিভিন্ন কাজ করতেছে, সব দিকেই আছে। ওইদিকে কোরআনের হেফজও করছে, এইদিকে অন্য লাইনের কাজও করতেছে। এটা হচ্ছে যে ওদের এইভাবে গইরা তুলে হয়েছে, আমার দেশে তো এইভাবে হয় না। আপনি এই লাইনের পোলা পাই নাই না, যখন আপনি বহাই দিবেন গ্যাস চালাইতে, ফর এক্সাম্পল মাসুদ সাহেব আপনি যখন ইউটিউব চালান, এই যে আমাদের ডাইকাই না প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিয়ে আবার আপনিও খুব ভালো বলেন, আপনি খাওয়াই দেন, আমাদের খাওয়াই দিতেছেন যে কিভাবে মানুষের ভিতরে ঢুকাইতে হবে। এখন আপনারা আমি একটা হেলিকপ্টার দিই যে ভাই জানতো হেলিকপ্টারটা একটু উপরের দিকে চালাইলে, আপনি তো এটা নদীতে ফালাই দিবেন চালাইতে যাই। আপনার টাওয়ার থেকে যদি কয় যে সবুজ বাটনটা চাপলে উপরের দিকে যাবে আর পাশে একটা লাল বটন আছে তুমি দেখছো, ওইটা চাপ দিলে পর্যন্ত কইছে আপনার লাল বটন চাপ দিবেন, পরে কইছে লালটা চাপ দিছি, ওপরে কইছে লালটা চাপ দিলে তো একটা বিমান ধ্বংস হইব, বুঝবেন না। এই যে অবস্থান, টোটাল মিসম্যানেজমেন্ট হয়েছে গত 18 মাসে, যথেচ্ছা নাই তা তো হইছে, যা ইচ্ছা তা। এখনো এই সরকার এখনো কেন বিডার চেয়ারম্যান রাখছে যে ড্রিল বেবিরে, ও তো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ ওই বেটা। এই ব্যবসা প্রতিষ্ঠান যে আজকে ধ্বংস হইতেছে। রাশেদ হায়দার ভাই আশিক চৌধুরীর কথা বলছেন, বিডার চেয়ারম্যান, তিনি বললেন তেলগে জ্বালানি সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে না। আবার আমাদের জ্বালানি মন্ত্রী বললেন অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই দেখেন যে যাবো আমরা, দুজনের বক্তব্য কিন্তু দুই রকম। এই ছেলে হচ্ছে যে সরাসরি আমেরিকা এবং চাইনিজ এজেন্ট, তাকে রাখছেন এখন আপনার বিডায়। আমি তো জানতে চাই যে তারেক রহমান আপনার দরবারে কি একজন লোক নাই? আপনি এর আগে খাম্বাগাইরা ইলেকট্রিকের বিদ্যুৎ নাই, সেই অবস্থা মানুষ এখনো ভুলে নাই। আপনার কাছে কি একজন যোগ্যতর লোক নাই যে বিডার এই চেয়ারম্যানে আসে ড্রিল বেবিরে বসায় রাখতে হবে? আপনার কাছে কি এমন একজন যোগ্য লোক ছিল না যারে পররাষ্ট্রমন্ত্রী করতে পারেন? নাকি আপনি কোন কোন মুসলেকা দিয়ে আইসা আপনি সবাইরে রাখতে হইতেছে? এদের এগুলারা যতক্ষণ পর্যন্ত সরাসরি বাদ না দিতে পারবে, এই যে যেসব সচিব গুলোকে আপনার বের করা হয়েছে, উপসচিব যেগুলোকে বের করে দেওয়া হয়েছে, থানার ওসি, এসপি, এসআই, ডিসি যাদেরকে আপনি বের করে দিয়েছেন, তাদের বের করে না দিয়ে তাদেরকে দিয়ে আপনি কাজ আগায় নিতে পারতেন। কারণ হচ্ছে এরা সরকারি কর্মচারী, এরা কোনো দলীয় কর্মী না ভাই। এক একজন তো 8-10 বছর 15 বছর ধরে দেখে শিখে গেছে যে কোথায় কি করলে কি টিপ দিলে কি হবে। আর বাকি এখন নিচের থেকে যাদের আনছেন তাদের যে হবে না। আপনি তো পিয়নেরা বানাই দিচ্ছেন আপনি, ধরেন পররাষ্ট্রমন্ত্রী, এবারে বুঝবে কি? এবারে তো ফাইলটাই নেই, জান শেষ। এইভাবে হবে না, দেশ এইভাবে চালাইতে পারবেন না। এটা ইন্টেনশনালি এই মৌলবাদীরা করাচ্ছে যাতে দেশ অস্থিতিশীল হয়ে যায় আরো। এইটার জন্য আপনি এখন আওয়ামী লীগ সরকারে বলতে পারেন না যে এটা আওয়ামী লীগ সরকারের লোকজন, কারণ 18 মাসে তো আপনারা আওয়ামী লীগ সরকারে কিচ্ছু রাখেন না, সব তো ধুইয়া দিচ্ছেন, কিছু রাখছেন। এখন তো কইতে পারেন না বলা এই 18 মাস ধরে আওয়ামী লীগ সরকার এগুলো করতেছে, নাকি কয়দিন পরে কইবেন যে গ্যাস পলিথিন করে আওয়ামী লীগ সরকার লইয়া গেছে নেতারা কর্মীরা, নাকি এটা কইবেন যে গ্যাস আওয়ামী লীগ সরকারের লোকজন গ্যাস ছেড়ে দিয়ে রাখছে, গ্যাস উড়ে ঘরের ভিতরে, যার কারণে গ্যাস সংকট, বিদ্যুতের ফ্যান চালায় রাখছে মাসুদ সাহেব, এই জন্য বিদ্যুৎ সংকট। এটা তো বলতে পারবেন না। আপনারা এইটাই মিলাইতে পারতেছেন না যে আমার চাহিদা কত, আমার যোগান কতটুক, আমি কি করতে হবে, সেই জায়গায় যাইতে পারতেছেন না। কারণ যাইতে হতে অযোগ্য কর্মকর্তা কর্মচারীদের। জি রাশেদ হায়দার ভাই, কেউ কেউ আবার ওই যে ডোনাল্ড লুয়ের গ্যাস ব্যবসার কথাও আকার ইঙ্গিতে বলছেন কমেন্টে। যাই হোক মাসুদ ভাই, একটা জিনিস যারা বলছেন তাদেরকে ধন্যবাদ এবং অ্যাবসলিউটলি কারেক্ট। বাংলাদেশের 30 বছরের একটা চুক্তি ছিল কাতারের সাথে, রফিক ভাই আপনি মিউট করেন। একটা রেটে এলএনজি আনা হবে, এই এলএনজিতে যাইয়া 30 বছরের মতো মাত্র 3 বছর গেছে। 3 বছরের মধ্যে সেই চুক্তি একরকম বাতিল করে আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে যে এলএনজি এখন আমেরিকা থেকে আনবে। তো আমেরিকা থেকে আনতে ভাড়া থেকে শুরু সবকিছু বাড়তি আরো 150% প্লাস দিয়ে আনতে হইতেছে।
এখন আর আমেরিকাও দিতে পারতেছে না জিনিস, সংকট তো হইবই। আগে তো আমরা ওপেন মার্কেট বিট করে আনতাম, সেই চুক্তি তো আমরা এখন আর মানতেছি না। আমরা তো আমেরিকার সাথে নতুন চুক্তি করে বইছি। তো আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার নাই। আমেরিকা আপনার কাছে এখন ধরেন 1 কুইন্টাল গ্যাস 150 টাকায় ব্যস্ত, কাতার ব্যস্ত 80 টাকায়, আপনি 150 টাকায় কিনবেন কইছেন। এখন আমেরিকা, একটা কথা বলি, আমেরিকার সাথে ভারত এবং আরো কোন একটা দেশের জানি চুক্তি হয়েছিল বিমান, সব রেডি, $1 বিলিয়ন ইনভেস্ট করে ফেলছে। এরপরে আমেরিকা বলেছে না, এই বিমান তোমাদেরকে, তো এই বিমানের যন্ত্রাংশ 50,000 টাকা করে কইছিলাম, এটা এখন পারা যাবে না, এটা এখন তোমাদেরকে 1.5 কোটি টাকা করে দিতে হবে। তার মানে কি হলো, ওই বেটার ইনভেস্টর ডুবলো, আমেরিকা 1.5 কোটি টাকা হইলে নাইলে নিও না, বাধ্য 1.5 কোটি টাকা করে নিতে হইছে। ঠিক আমেরিকা সেটাই করতেছে, যে তোমাদের $100 করে কইছিলাম, আসলে এখন এই যে যুদ্ধ লাগে এমন সংকট, $300 নিচে নিতে পারবে না। তুমি এখন কি করবা? কাতারের লগে চুক্তি বয়কট করলা, কারো কাছ থেকে নিতে পারলা না চুক্তি করে, এখন আমেরিকা থেকে আনবা $300, আর ওই বেশি দামে খাওয়ানোর জন্য এইটা এইটা এটা হচ্ছে মূল কাহিনী। রাশেদ হায়দার ভাই, এবার একটা দেশে একটু আসি। এতক্ষণ তো ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান, আমেরিকা, পুরা দুনিয়া ঘুরলাম। এবার একটু বাংলাদেশে আসি। খুব চমৎকার একটা রাষ্ট্রপতি পেয়েছি আমরা, ভারপ্রাপ্ত, তিনি রাষ্ট্রের ভার নিয়েছেন। দেশে আসেন, দেখা হবে রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করি। একজন রাষ্ট্রপতি দেশ, আমি প্রশ্নটা করি, রাষ্ট্রপতি বা স্পিকার এরা কোনো দল করতে পারে না। যে দল থেকেই হোক, তিনি দল থেকে পদত্যাগ করে আসতে হন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হতে হয়, এটাই সংবিধানে পরিষ্কার লেখা আছে। তাহলে তিনি যে বক্তব্য দিয়েছেন, আসুন রাজপথে দেখা হবে, মানে উনি রাজপথে থাকবেন, মোকাবেলা করবেন, এটি কি রাজনৈতিক বক্তৃতা হয়ে গেল না? তিনি কি এটা বলতে পারেন রাষ্ট্রপতি বা স্পিকারের চেয়ারে বসে? মাসুদ ভাই, আপনি যে প্রশ্ন আমারে করছেন, প্রশ্নের উত্তরটা আপনি সুন্দরভাবে দিয়েছেন, যেটা আমিই দিতাম, সেটা আপনি দিয়ে দিয়েছেন। এইটাই বাস্তবতা, যে একজন রাষ্ট্রপতি, একজন প্রধান বিচারপতি, একজন স্পিকার তো এই ধরনের গুন্ডামার্কা কথাবার্তা বলতে পারে না। উনি তো রাষ্ট্রপতি বা স্পিকার, উনি তো সকলে, বাংলাদেশের 18 কোটি মানুষেরই উনি তো সকলের। উনি কিভাবে একটা দলীয় কথাবার্তা বলে? সুতরাং এই ভদ্রলোক বা এদের বুদ্ধিতে, এদের নিয়ে কথা বলার রুচিও নাই আমার, জ্ঞানও নাই। ওদের কথাবার্তা ওই জায়গায় 10/10 থাকতে থাকতে ওদের কথাবার্তা টয়লেট হয়ে গেছে। রাশেদ হায়দার, আমি বুঝছি এ নিয়ে আপনি আর কথা বলবেন না, কিন্তু আরেকটা প্রশ্ন করি। 5 আগস্টে যেদিন দিল্লিতে শেখ হাসিনার কনফারেন্স, সেই দিন এই বঙ্গভবনে রাষ্ট্রপতি জুলাই কি একটা দিবস পালন করবেন, জুলাই দিবস, সেখানে বিদেশি কূটনীতিকদের দাওয়াত করেছেন, সেখানে সবাই উপস্থিত হয়েছে। সেই প্রোগ্রামে কি পরিমাণ হট্টগোল হয়েছে, নিরাপত্তাহীনতা অনুভব করে বিদেশি কূটনীতিকরা হল ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেছে? আমাদের দেশটা আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রাশেদ হায়দার? মাসুদ, আমাদের দেশটা মৌলবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশ সারা পৃথিবী থেকে কর্নার হয়ে যাবে। আমাদের দেশের অবস্থা আফগানিস্তান, সিরিয়ার মতন হবে। আফগানিস্তান এখন অনেকটা ভালো, সিরিয়া, লিবিয়া এদের মতন হবে। সেই দিকেই, সেই পথেই আগাচ্ছে। এবং মানুষজন এখনো চুপ আছে। কবে মানুষজনের এই বিস্ফোরণ করবে তা আমি জানি না, তবে হয়তো একটা বিস্ফোরণ হবে, আর না হলে আমরা সিরিয়া, লিবিয়ার দিকেই যাব। বিদেশি কূটনীতিক দাওয়াত দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন না, সেইখানে হট্টগোল লাগান আপনারা, আবার সেখানে উপস্থিত, সেখানে রাষ্ট্রপতি উপস্থিত, রাশেদ হায়দার ভাই, সেখানে স্বয়ং রাষ্ট্রপতি উপস্থিত, উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কারণ হচ্ছে ওনাদের তো কেউ তোয়াক্কাই করতেছে না, এরা যে রাষ্ট্রপতি বা কিছু, এটা তো তোয়াক্কাই করছেন না রে ভাই, এদেরকে কেউ তোয়াক্কাই করছেন। মানে রাষ্ট্রটা একটা কি যে, মানে কি এক পরিস্থিতি দেশের, মানে লাজ, লজ্জা, সিস্টেম, ভদ্রতা, নম্রতা, আমরা সব কিছুকে একসাথে জলাঞ্জলি দিয়ে ফেলেছি। এবার আরেকটা ফটো কার্ড দেখায় আমাদের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি কি বললেন? তিনি বললেন, রাষ্ট্রপতি বলেন, কবে আমরা শিখব? কেউ কেউ ভুয়া ভুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব, কিন্তু এভাবে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। আর প্রশ্ন হলো, তিনি যে পলিটিক্যাল ক্যারেক্টার ধারণ করেছেন,
তার সামনে এ ধরনের ঘটনা ঘটবে না তিনি আশা করেন কিভাবে রাশেদ হায়দার ভাই? দেখেন, এখন উনি নিজেই তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনা দেশে আসুক, 85 বছর বয়সে উনি যুদ্ধ করবেন। ওনাদের আজকের এই নীতিবাক্যগুলা সেই দিন কই গিয়েছিল? যেই দিন বঙ্গভবনে ঢুকে একজন 80-82 বছরের মহিলার অন্তর্বাস নিয়ে ওনার ছাত্ররাই মিছিল করেছিলেন, ওনার লোকজনই মিছিল করেছিলেন, যেই দিন মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছিল, যেই দিন এইসব কর্মকাণ্ড হয়েছিল, ওই দিন ওনারা কোথায় ছিলেন? ওই দিন তো ওনারা ডাক দিতে পারলেন না যে খবরদার, বঙ্গভবন কারো বাবার না, বঙ্গভবন রাষ্ট্রীয় সম্পত্তি, সেখানে ঢুকা যাবে না, কোন মহিলার অন্তর্বাস নিয়ে এভাবে মিছিল করা যাবে না। কোথায় ছিলেন ওনারা? একটু কারেকশন, ওটা বঙ্গভবন না, ওটা হচ্ছে গণভবন, যেটা প্রাইম মিনিস্টার থাকতেন। সরি, গণভবন বা বঙ্গভবন, মানে আমার কাছে বাই মিস্টেক, ক্ষমা প্রার্থনা করি। ওই দিন ওনাদের এইসব নীতিবাক্য কোথায় ছিলেন? যেই দিন ওনারা বলেন যে স্বাধীন কথাবার্তা বইয়ে পাঠ্যপুস্তকে কি থাকবে, তালিবার সম, এইসব শব্দ, এগুলাকে ওনারা যখন প্রিভিলেজ দিচ্ছেন, ওনারা যখন মিছিল করছেন 1 2 3 4 তারেক ভাইয়ের ডট ডট মার, তখন ওনাদের এইসব নীতিবাক্য কই ছিলেন? যেটা আপনি, যে ফ্রাঙ্কিস্টাইন আপনি তৈরি করছেন, সেই ফ্রাঙ্কিস্টাইনই আপনারা খাবে। নরমাল বিষয়। একটা কথা আছে, বিপ্লবীদেরকে এক সময় খাইয়া ফেলে। তার প্রমাণ এই যে, দেখতে থাকেন আরো কি কি হয়। রাশেদ হায়দার ভাই, আসলে খুবই দুঃখজনক যে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষটি হলেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি হয়ে যান, রাজনৈতিক বক্তৃতা দেন, সেই রাষ্ট্রপতি একটা প্রোগ্রামে যান, সেই প্রোগ্রামে হট্টগোল হয়, থামানোর ক্যাপাসিটি নেই। যেখানে বিদেশি অতিথিরা সেখানে আছেন, অ্যাম্বাসেডররা, তারা নিরাপত্তাহীনতা, তারা দেয়ালের পাশ দিয়ে, ভিডিওটি দেখেছেন কিনা, দেয়ালের পাশ দিয়ে মাথা নিচু করে নিজেদেরকে কিভাবে সেভ করে তারা নিজেদের ইজ্জত বাঁচিয়ে ওখান থেকে চলে এসেছে। কেউ কেউ ক্যাপশনে লিখেছিলেন, কি লিখেছেন যে বিদেশি কূটনীতিকরা ওই প্রোগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য। মানে এটা কৌতুক করে বলেছেন অনেকে, মানে এত একটা মানে ঠাট্টা মশকরা হয়েছে এই ঘটনাটা নিয়ে। অথচ রাষ্ট্রপতি যেখানে যাবেন, যেখানে রাষ্ট্রপতি উপস্থিত হওয়ার সাথে সাথে জাতীয় সঙ্গীত বাজানো হয়, কতটা সম্মান তাকে দেয়া হয়, সেখানে তার সাথে আচরণ করা হয়েছে ওই যে পলিটিক্যাল মঞ্চে যেরকম দুই গ্রুপে মারামারি করে, ঠিক সেম দৃশ্যটা। ওই যে আগের যে কার্ডটা দেখালাম, যে রাষ্ট্রপতি নিজেই রাজনৈতিক রূপ ধারণ করেছেন, অর্থাৎ তিনি আর অরাজনৈতিক মানুষ হিসেবে নেই। হয়তো রিজাইন করেছেন বিএনপি থেকে, বাট তার চরিত্রে রাজনীতিটা ফুটেছে। আমরা অতীতে বহু রাষ্ট্রপতি দেখেছি, কাউকে আমরা এইভাবে রাজনৈতিক চরিত্র ধারণ করতে দেখিনি। রাশেদ হায়দার ভাই, আপনি দেখেছেন, আমরা এই যে আব্দুল হামিদের কথাই বলি, আব্দুল হামিদ কি কখনো আওয়ামী লীগের পক্ষে এই ধরনের কোন রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন? আব্দুল হামিদ কেন, কোন রাষ্ট্রপতি আজ পর্যন্ত এই ধরনের বক্তব্য দেননি, ওনারা ছাড়া দেননি। অন্তত নৈতিকতা তো রাষ্ট্রপতিকে ধরে না রাখলে ওই রাষ্ট্রের নৈতিকতা থাকে কিভাবে? যে রাষ্ট্রের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে রাজনৈতিক চরিত্র ধারণ করে, সেই দেশের চরিত্রটা কি হবে, সেই দেশের উন্নতি কি হবে, সেই দেশে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটবে না কেন? যাই হোক, আমি হতবাক হয়ে গেছি যে তার বক্তব্য, এরপরে ওই অনুষ্ঠানে ওই ঘটনাগুলো, তারপরে মিলিয়ে দেখলাম যে এটা হওয়ারই কথা, রাষ্ট্রপতির সামনে এবং বিদেশি অতিথিদের সামনে এমনটা হওয়ারই কথা। কারণ আমরা এখন আর কোনো কিছুই কন্ট্রোল করতে পারছি না পারছি সরকার কন্ট্রোল করতে, না পারছি সমাজ কন্ট্রোল করতে, সব দিকে সবকিছুই যেন আমাদের হাত ছাড়া হয়ে গেছে। জি, রাশেদ হায়দার ভাই সময় দিয়েছেন, রফিক ভাইও শেষ মুহূর্তে এসে কিছুটা সময় দিয়ে গেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং অনেক দর্শক আজ আমাদের লাইভ দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদের প্রতিও অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আপনাদের ভালোবাসার কারণেই আমরা বারবার লাইভে আসি, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি, যেটা আমাদের দেশের জন্য মঙ্গল, যেটা আমাদের দেশের কূটনীতির জন্য মঙ্গল হয়, সেসব বিষয়গুলো নিয়েই আমরা মূলত আলোচনা করি সব সময়। দেশের রাজনৈতিক বিষয়ে আমরা খুব একটা আলোচনা করতে চাই না, তারপরও মাঝে মধ্যে আলোচনায় চলে আসে, কিছু কিছু করতে হয়। জি দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।